ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে। যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট। 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপের না। শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ 72 থেকে 75-এও ইজারা দেওয়া হয় নাই, 16 বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। ওয়াকার 5 আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে, যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। কোট পরা পেঙ্গুইনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হলো, সে হলো পাকিস্তানের চর। কাদের সিদ্দিকের বাড়িতে হামলা হয়েছে, আমরা খবরে যেভাবে দেখেছি তার বাড়ির সীমানা প্রাচীর পেরিয়ে কিছু লোকজন ভেতরে ঢুকে যায়, ইটপাটকেল নিক্ষেপ করে, গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে, বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে, এবং সেই সময় বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন জনাব কাদের সিদ্দিকী। দেশের বর্তমান অবস্থা দেখে সবাই মনের মধ্যে প্রশ্ন, নির্বাচন হবে কি? এই প্রশ্নটা সবার মধ্যে, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারের মধ্যে এরকম কোনো প্রশ্ন নাই। উনি কিন্তু বলে যে না, নির্বাচন হবে, হতেই হবে। এমনকি এটাও বলে জোর দিয়ে যে এরকম নির্বাচন ইতিপূর্বে কেউ দেখে নাই, মানে আমাদের দেশে 54 বছরে এরকম নির্বাচন হয় নাই। আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য, তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে, এটাই করছে। কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে তিনি জয় বাংলা চান, বঙ্গবন্ধু চান, কারণ এই সমাজে অলরেডি ব্যাপারটা প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে যে জয় বাংলা এই স্লোগানটা আদতে আওয়ামী লীগের স্লোগান, এটা আর মুক্তিযুদ্ধের স্লোগান নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরু অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়গুলো কি, আজকের ভিডিওগুলো কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে। দর্শক, আমরা সকলে জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে চলছে। এছাড়াও বিভিন্ন মানুষ, বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। কেউ বলছেন হচ্ছে না, কেউ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন ডক্টর ইউনূস দিবে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দেশের অবস্থা আরো ভালো হবে, নাকি দেশের অবস্থা আরো ঠিক করে দেশকে সংস্কার করে এরপরে নির্বাচন দেওয়া উচিত? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা রয়েছে, এজন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে। যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট। যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যায়, তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে, সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে। কিন্তু এখানে ছাত্রদল এবং বিএনপি নমনীয় থাকলেও যে নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে যারা পাশ করবে তাদেরকে আমরা বিজয়ী হিসাবে দেখব। কিন্তু ভারত এখন কিছুতেই জাতীয় পার্টিকে দিয়ে, আওয়ামী লীগকে দিয়ে এই নির্বাচনটা যাতে না হতে পারে হলেই এখানে ছাত্র শিবিরের একটা বিশাল ব্যবধানের বিজয় দেখছে ভারত। ভারত দেখতে পাচ্ছে যে এখানে প্রেডিকশন যেতগুলো হয়েছে সবগুলা প্রেডিকশনে ছাত্র শিবির বিপুল ভোটে এগিয়ে আছে। যদি ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করত, তাহলে ভারতের এতটা মাথা নষ্ট হতো না যে ছাত্রলীগের পরে ছাত্রদল বা আওয়ামী লীগের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, এতে করে তারা একটা ম্যানেজ করে নিতে পারতেন। কিন্তু ম্যানেজ করতে পারবেন না, জন্মসূত্রে যাদের সাথে শত্রুতা, সেটা হলো ছাত্র শিবির বা তাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তাই জামাত ইসলামীর প্রচুর শক্তি অর্জন হয়ে যাবে ডাকসুতে নির্বাচনটা হয়ে গেলেই, কারণ সাদিক কাইয়ুমদের নির্বাচনী প্রেডিকশনটা, প্রত্যেকটা নির্বাচনী প্রেডিকশন যারা করছেন, যারা জরিপ করেছেন, প্রত্যেকটা জরিপ থেকেই সাদিক কাইয়ুমরা এগিয়ে আছে। এই কারণে যে কোনো উপায়ে নির্বাচনটা বানচাল করাটাই এখন ভারত আদা জল খেয়ে নেমেছে, সাথে আওয়ামী লীগ আদা জল খেয়ে নেমেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, যেই অনুরোধগুলো আমরা অতীতে করেছি, আপনারা রেখেছেন, 5 আগস্ট পর্যন্ত আপনারা ঘটিয়েছেন, আমরা অনুরোধ করেছি। আজকে
প্রবাসী যারা কথা বলে, ডক্টর কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য, প্রত্যেকেই ডাকসুর প্রেডিকশন দিচ্ছে সাদিক কায়ুমরা ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হচ্ছে। আর এই পূর্ণ প্যানেল বিজয়ীর পিছনে সবার প্রেডিকশন হলো ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ছাত্র সমাজ গড়ে উঠবে বাংলাদেশে, যেটা গড়ে উঠেছিল 5ই অগাস্টে গত বছর বিজয়ী এনেছে। বিজয়ীটা আনার পরে যে একটা সম্পর্কের ফাটল তৈরি হয়েছিল, সেই সম্পর্কের ফাটল থেকে নেতৃত্বটা একটি জায়গায় যাওয়া দরকার, যে একক একটি নেতৃত্বে যাতে করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, সেটা পারবে ডাকসু। বলছিলাম আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে, রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল। আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। অসমর্থিত সূত্র আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত 3টি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকে। সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয়। গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর, এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর। বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রোপাগান্ডা হিসেবেই আমরা দেখব, কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রোপাগান্ডা আমরা প্রচার করতে চাই না। সংসদ ভবন এলাকায় কি হলো? যুগান্তর, যারা জুলাই অভ্যুত্থানে সব থেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা রেখেছিল ছাত্র জনতার পক্ষে, তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম। এই যুগান্তর ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ, মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে। এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে তেজগাঁ এলাকাতে দুইটি মিছিল হলো, সকালে একটা, জুম্মার নামাজের পরে একটা, সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে। আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি, কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার। সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা এমন: সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগ নেতা আটক। অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ। তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশে জানিয়েছে, তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে, বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় সরণিতে মিছিল হয়েছে, মিছিল শুরু হয়েছে বিজয় সরণি থেকে খামারবাড়ি পর্যন্ত। এই রাস্তাটা, সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে। এই যে পুরো রাস্তাটা, এই পুরো রাস্তাটায় বিজয় সরণি, খামারবাড়ি সিগন্যাল, সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা, কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি, ট্রাফিক পুলিশ, সাধারণ পুলিশ, ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা, যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা। তারপরেও কিন্তু এই মিছিল অবলীলায় হয়েছে এবং হতে পেরেছে। মিছিল শেষে যখন সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে, তাকে গ্রেপ্তার করেছে। যুগান্তর যেটা বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 1:45টার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ, তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে। মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। যে কথা বলছিলাম যে বিজয় সরণি মোড়, যেটা মেট্রো রেল স্টেশন, বিজয় সরণি সিগন্যালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে, সেখান থেকে শুরু হয়ে যদি খামারবাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে, ওই এলাকা পুলিশে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কথা, কিন্তু মিছিল অবলীলায় হয়েছে। আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগাঁ থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন, দুপুর 1:45টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল খামারবাড়ির দিকে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করে। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর তেজগাঁ নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছিল। ওই দিনই সকাল 11টায় আরেকটা মিছিল হয়েছিল তেজগাঁ এলাকায়। তেজগাঁতেই 2টা মিছিল শুক্রবারে দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে। শুক্রবারে মোট 3টা মিছিল হয়েছিল। তারও আগে 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ, এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে 7-8 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের গ্রেপ্তারের অভিযান গতকালকেও আমরা শুনেছি যে প্রায় 9 জনকে আটক করা হয়েছে। গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগাঁয়ের এই মিছিলকে কেন্দ্র করে। তেজগাঁয় যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী, এমনটা জানিয়েছিল পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরও আগে, সপ্তাহখানেক আগে, যে মিছিলটা দিয়ে সব থেকে বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্তানে বাইতুল মোকাররমের গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল। রাজবাড়ীর গোয়ালন্দে এক বিভৎস ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি এটাকে বিভৎস ঘটনা বলছি, ঝুঁকি নিয়েও বলছি। যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কথা বলা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারপরও বলছি, একজন ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষান্ত হননি, এতে তাদের মনের খেদ মেটেনি। সেই লাশ যখন আগুনে পড়ছে তখন তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। ঘটনাটা ঘটেছে, ওই যে বললাম, রাজবাড়ীর গোয়ালন্দে। এই ঘটনাটা নিয়ে রিপোর্ট আসছিল পত্রিকাতে, দিনের পর দিন, কয়েকদিন ধরে রিপোর্ট আসছে, এবং যথারীতি এই সরকার এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে বলে আমি মনে করি না।
এই ঘটনা ঘটলো এবং এই ঘটনাগুলো ঘটার মাধ্যমে কেউ পরিকল্পিতভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এই তকমা দেওয়ার কাজে সাহায্য করছেন কেউ এটার অংশ, আর একটা অংশ আসলে না বুঝে এর পেছনে লেগে গেছেন এবং দুটো রাজনৈতিক দলের নেতাও এই যে ঘটনাটা ঘটেছে তার সাথে জড়িত। দুটো সবচেয়ে সিগনিফিক্যান্ট দলের নেতা বিএনপি এবং জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর এর সাথে জড়িত থাকার খানিকটা কারণ আমি খুঁজে পাই, কিন্তু বিএনপি নেতার বা বিএনপির লোকজনের এর মধ্যে ইনভলভ থাকার স্টুপিডিটি দেখে আমি অবাক হই যে এই দলটা আসলে কিভাবে জাতীয় পর্যায়ে রাজনীতি করে, কেন এটা স্টুপিডিটি আর কেন জামাতো চাওয়া তাদের জন্য খুব অসম্ভব। সেই জায়গায় আসবো, ঘটনাটা একটু বলি, আপনারা হয়তো অনেকে পড়েছেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে নুরাল পাগলা, তাকে পাগলা এভাবে বলেই চেনে মানুষ। উনি বেশ আগে একবার নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। পরবর্তীতে তার এলাকায় এটা নিয়ে যখন তীব্র সমালোচনা হয় তিনি মুচলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন। তারপর একটা পর্যায়ে তিনি আবার এলাকায় ফিরে আসেন, ফিরে আসার পর ইনফ্যাক্ট কয়েকদিন আগে তিনি মারা যান। এরপর আসলে ঘটনার প্রেক্ষাপট তৈরি হয়, সেটা হচ্ছে তার কবরটা ভূমি থেকে বেশ কয়েক ফুট উপরে একটা বেদির মতো জায়গায় কবর দেওয়া হয় এবং ঘটনা যেটা সম্ভবত আরও বেশি অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে, সেই কবরটায় কাবা শরীফের মতো করে রং করা হয়েছিল। যদিও ইন্টারেস্টিংলি তাদের দাবি, জনগণের দাবির মুখে এবং প্রশাসনের হস্তক্ষেপে ওই রং পাল্টে ফেলা হয়েছে। মূল অভিযোগের যে জায়গাটা সেটা পাল্টে ফেলা হয়েছে এবং শেষ পর্যন্ত অভিযোগ ছিল এই কবরটা উঁচু করে কেন দেওয়া হয়েছে, এটা ইসলামিক নয় এবং সেই কারণে এটাকে ভেঙে আবার নতুন করে কবর দিতে হবে। শেষ অভিযোগ এটা। আবারও বলছি, কাবার আদলে এটা তৈরি করা এবং কাবার মতো রং করা নিয়ে অভিযোগ যেটা ছিল সেটা শেষ করা হয়েছিল, এটা রং পাল্টে ফেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতেও তাতে ক্ষান্ত হয়নি। ইমান আকিদা রক্ষা কমিটি নামে একটা কমিটি, যেখানে ইমামরা ছিলেন, ধর্মগুরুরা ছিলেন, ওখানে জামায়াতের আমির ছিলেন, ওখানে বিএনপি সম্ভবত মেম্বার সেক্রেটারি বা এলাকার মানে খুবই উচ্চপদস্থ একজন ছিলেন, সবাই এর মধ্যে আছেন এবং তারা দফায় দফায় সময় দিচ্ছিলেন প্রশাসনকে। তারা প্রথম ওই পরিবারকে বলেছে, সেটা না হওয়াতে তারপর তারা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে এবং বৃহস্পতিবার তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছিলেন শুক্রবার ওটার প্রতি তারা একটা মার্চ করবেন। সো প্রত্যেকটা জিনিস পরিকল্পিত ছিল এবং কারা কারা এর সাথে জড়িত আছে সব কিছু প্রশাসন দেখেছিল, কিন্তু কোনো পদক্ষেপ অগ্রিমভাবে নেওয়া হয়নি। রাদার যখন এই লোকজন যাওয়া শুরু করলো তখনও যথেষ্ট প্রস্তুতি ছিল বাধা দেওয়ার বলে আমার মনে হয় না। ওখানে যে পরিমাণ পুলিশ ছিল সেটা তাদেরকে রীতিমতো তাদের গাড়ি ভাঙচুর টাংচুর করে ওখানে পুলিশ বা অন্যান্য সরকারি কর্মকর্তা যারা ছিলেন তারা আহত হয়েছেন করে ওই মব ওখানে যায়, সেখানে কবর থেকে ওই ডেড বডি তুলে নিয়ে আসে, পোড়ায় এবং বললাম এক বিভৎস নারকীয় কাজ ওখানে সংঘটিত হয়। নুরাল পাগলা ইমাম মাহাদি দাবি করা বা পরবর্তীতে কী হয়েছে, কবর দেওয়া কেমন হয়েছে, সেগুলো যারা এই ব্যাপারগুলো জানেন বোঝেন তারা সেগুলো নিয়ে কথা বলবেন। কিন্তু আমার মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে, যখন এই দাবি তারা বলতেই পারেন, এই যে ইমান আকিদা রক্ষা যে কমিটি আছে তারা বলতেই পারেন, তারা পরিবারকে বলেছেন, পরে প্রশাসনকে তারা আলটিমেটামও দিয়েছেন, কিন্তু সেটা শোনার না পরে তারা গিয়ে এসে করেছেন। আমাদের আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেটা প্রশাসন যদি সেভাবে ব্যবস্থা নাও নিয়ে থাকে, তারপর এখানে যখন এইভাবে লোকজন গিয়ে মানে মারাত্মক তাণ্ডব তৈরি করছে, তখন এই কাজটা হতে দেওয়া যাবে কিনা, বা যারা এটা করতে গেছে তারাও এই কাজটা করতে পারেন কিনা, এই প্রশ্নটা জারি রাখা খুবই জরুরি, খুবই জরুরি। আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য, তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্য অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না। যে আওয়ামী লীগ এই কাজটা করছে, এটাই করছে। কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা, বিএনপির সেই আকাঙ্ক্ষা, সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, অনেকটা গিয়েছে। দর্শক, এই যে ডাকসু নির্বাচন, এটা শুধু ডাকসু নির্বাচন না, এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে, আমার দর্শক পিনাকি দর্শক প্রায় সেম, আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন, এই জন্য রিপিট করছি না, তিনি ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ, ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে। যেমন অক্সফোর্ড ক্যামব্রিজের মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে, ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে MIT ইত্যাদি ইত্যাদি, এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি। মানে যুক্তরাষ্ট্র কি, যুক্তরাজ্য কি, অক্সফোর্ড ক্যামব্রিজ যা সেটাই যুক্তরাজ্য, হার্ভার্ড MIT যা ওইটি আমেরিকা, পৃথিবীর আরো বিভিন্ন দেশে আছে। অতএব আমরা তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস এক ও অভিন্ন, এক সূত্রে গাথা। ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে, ছাত্রলীগ তাড়ানো হয়েছে, ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ, কোনো বাংলাদেশে কোথাও থাকতে পারবে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ। তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নড়ে চড়ে বসেছে। আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন, জাতীয় পার্টি, বিএনপি এগুলো সব এক জায়গায় এনে সিআরআই অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে, কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে। এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব। প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না, স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানপন্থী বলা হোক, যতই স্বাধীনতা বিরোধী বলা হোক, এতে তাদের ভোট বাড়বে। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী, তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে। এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে, সুন্দর চেহারা, বিড়ালের প্রতি ভালোবাসা, গান গাইতে পারা, স্মার্টনেস, নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয়, এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট, বাকপটুতা,
আন্তরিকতা, সিনসিয়ারিটি, অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবিরে গেল। তো শিবির ঠেকানো যাবে না, কি করতে হবে? ডাকসু নির্বাচন ঠেকাও। তো ডাকসু নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক অনেকে মিলে, এবং তারেক রহমান লন্ডন থেকেও হেল্প করেছিল, বিএনপির জজরা পর্যন্ত 2 নম্বরই করেছিল। আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করে দিয়েছিল। কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে, তাদের উপস্থিত বুদ্ধির কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে, শিবিরের বিচক্ষণতার কারণে ডাকসু নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি। এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকসু নির্বাচন যারা বানচাল করতে যাবে তাদের অস্তিত্বই থাকবে না। তো পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে, ডাকসু নির্বাচন ওই স্থগিত বা এখান থেকে যারা রিড করে তারাও ডাকসু নির্বাচন 9 তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে, আলহামদুলিল্লাহ। মজা না? এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ, স্থগিত করা গেল না। আর স্থগিতের চিন্তা ছিল এই কারণে যে শিবির জিতবে, আর শিবির জিতলে আগামীর বাংলাদেশ, আগামীর 50 বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ, কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে। ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না, সেটা প্রমাণিত হবে। ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে, এর মানে বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে 1-2, যেমন 90 সালে ডাকসুতে ছাত্রদল জিতেছে, ক্ষমতা এসেছে বিএনপি। অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না, দ্যাটস ডিফারেন্ট। ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতা আসার গ্রাউন্ড তৈরি হবে, এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে, যেটা 71-এর পর কখনো ঢুকতে পারে। এবং ইসলামপন্থীরা যদি ওই জায়গায় ঢুকতে পারে, আওয়ামী লীগকে কখনো ফিরতে দিবে না, এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং 71, এই দুইটাকে কেন্দ্র করে। সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয়, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। এখন আওয়ামী লীগ তো তাদের স্পেসের জন্য সব চেষ্টা করবে। তো কি করতে হবে? অ্যাট এনি কস্ট শিবিরের বিজয় ঠেকাতে হবে। তো পরে সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে, তারা অনেক গবেষণা করলো কি করা যায়। এখন তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয়। আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং, কি করা যায়? অনেক হিসাব নিকাশ করে দেখলো, একদিকে রত জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও, দিনাজপুরে, আপনারা দেখেছেন। এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না। এটা তো প্রমাণিত হয়েছে। এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দেবে, এটা তো আছেই। এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয়, তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চাপা পড়ে যাবে। এই জন্য 9 সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন। আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলকে জিতাতে হবে। এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা, কিন্তু বামরা যে জেতা তো দূরের কথা, ওরা যে থার্ডও হতে পারবে না, ফোর্থও হতে পারবে না, ওরা যে হিসাবেই নাই, এটা তো ক্লিয়ার। অতএব অবাস্তব আওয়ামী লীগ বাস্তববাদী দল। আওয়ামী লীগ বাস্তবতার নিরিখে বামদের লাথি দেয়, আবার বামদের নিয়ে চলে। বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ আল্লামা আহমদ শফির কাছেও যায়, তার পাও ধরে, আবার জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পিটায়। আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল। আহলে হাদিসের কাছেও যাবে, কোনো সমস্যা নেই। জঙ্গিদেরকেও কাছে টানবে আওয়ামী লীগ, ক্ষমতা নেওয়ার জন্য। আওয়ামী লীগ ভেরি রিয়ালিস্টিক দল। দেশের বর্তমান অবস্থা দেখে সবাই মনের মধ্যে প্রশ্ন, নির্বাচন হবে কি? এই প্রশ্নটা সবার মধ্যে, কিন্তু আমাদের ডক্টর ইউনূস স্যারের মধ্যে এরকম কোনো প্রশ্ন নাই। উনি কিন্তু বলে যে না, নির্বাচন হবে, হতেই হবে। এমনকি এটাও বলে জোর দিয়ে যে এরকম নির্বাচন ইতিপূর্বে কেউ দেখে নাই। মানে আমাদের দেশে 54 বছরে এরকম নির্বাচন হয় নাই। ঈদ উৎসব একটা নির্বাচন, সবাইকে নিয়ে যেতে বলছে। হ্যাঁ, নিজের বাল বাচ্চা যারা আছে, নাতিপুতি, সবাইকে নিয়ে নির্বাচনে যাইতে বলছে। যারা ভোটার না তাদেরকে নিয়েও দেখাইবার জন্য যে নির্বাচন কিভাবে হয়। দেখেন, উনি কিন্তু ফুল পাওয়ার, হ্যাঁ ফুল পাওয়ার নিয়ে পজিটিভলি বলে নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে। কিন্তু আমরা দেশের এসব অবস্থা দেখে মনে করতেছি কিভাবে সম্ভব? সবচেয়ে বড় প্রশ্ন, জুলাই সনদপত্র কোথায়? সেটা না হলে কিভাবে নির্বাচন হবে? পিআর সিস্টেম বা কোন সিস্টেমে নির্বাচন হবে এগুলো তো পরের ব্যাপার, কিন্তু আগে তো জুলাই সনদপত্র, তাই না ভাই ব্রাদার? উনি কিন্তু এটা মাথায় নিয়েই বলে। উনি তো জানে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে নির্বাচন, ফেব্রুয়ারি 12 তারিখ আসার আগেই এই জুলাই সনদপত্র সামনে চলে আসবে, এটা স্বীকৃতি পেয়ে যাবেন। এটা কোনো দল না করবে না। অনেকে হয়তো ভাবতে পারেন বিএনপি হয়তো বাংলা বাজাইতে পারে যে না আমরা এখন মানি না, না না, এইটার ব্যাপারে না বলবে না বিএনপি। এইটার ব্যাপারে যদি না বলে তাহলে ভুল রাজনীতি হয়ে গেল না? এরকম ভুল রাজনীতি করবে ওনারা? না, করবে না। দেখেন, আমাদের দেশে এখন চারিদিকে শুধু আমরা একে অপরকে সন্দেহ করতেছি। হ্যাঁ, সবাই সবাইকে সন্দেহ করতেছি। বিশেষ করে সবচেয়ে বড় সন্দেহের তীর কোন দিকে জানেন? জনাব ওয়াকার সাহেবের দিকে। কারণ এর মধ্যে উনি প্রধান বিচারপতির সাথে দেখা করছে। দেখা করতেই পারে, কিন্তু দেখা করা যাবে কিনা, আইনে আছে কিনা, অত কিছু জানি না। এর মধ্যে আমাদের আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করছিল যে ওয়াকার সাহেব যে প্রধান বিচারপতির কাছে গেছে, এটা কি আপনি জানেন? উনি ব্যাপারটা এড়ায় গেছে। উনি বলছে না, আমি জানি না। কেন বললো? সবাই জানে, সবাই কানা ঘুষা, পত্র পত্রিকায়, অনেক নিউজে, অনেক কন্টেন্টে, অনেক ইউটিউবার বলতেছে। উনি কেন না বললো যে আমি জানি না? যদি বলতো জানি, তাহলে বুঝছেন যে আরেকটা প্রশ্ন চলে আসতো সাংবাদিকের তরফ থেকে যে সেনাপ্রধান কি যেতে পারে প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া? এরকম একটা প্রশ্ন করতো, তখন আবার কি জবাব দিত? ওই জটিলতা এড়াইবার জন্যই মিথ্যা কথা বইলা পার হয়ে গেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। উনি সরকারের মধ্যে আছে, উনি যদি বলে জানে না, এটা কি মাইনা নেওয়া যায়? যেমন উনি সরকারে থাকা বলছিল এটা খুবই নিন্দনীয় কাজ। কোন কাজটা নিন্দনীয়?
নূর সাহেবের উপরে যে আক্রমণটা হইলো এটা নিন্দনীয় কাজ, উনি সরকারের থাইকা বলতেছে, কিন্তু সরকারের অধীনেই তো এই আক্রমণটা হয়েছে। পুলিশ প্রশাসন, আইন কানুন, আর্মি যা কিছু আছে ওরা তো সরকারেরই অংশ, তাই না? তো উনি বলতেছে নিন্দনীয়, আবার আসিফ মাহমুদও বলছে এটা মাইনা নেওয়া যায় না। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, এটা মাইনা নেওয়া যায় না, কিন্তু মাইনা নিল না এবং নিন্দা জানাইলো। তারপরে রিপোর্ট কি এখনো জানি না, কিন্তু যেটা নিয়ে আগামীকাল শুক্রবার বহুত বড় একটা সমাবেশ আছে, 22 দল থেকে জাতীয় পার্টির হয়তো নিষিদ্ধ চাইবে, এরকম কিছুই চাইবে। যাই হোক, নিষিদ্ধ হবে কি হবে না সেটা কথা না, আমি যেখানে ছিলাম সেখানে আসি। প্রধান বিচারপতির সাথে কেন দেখা করলো ওই দেখাটা বইলে নিলাম, আচ্ছা ওনার প্রয়োজন হয়েছে দেখা করছে, কিন্তু পরপর আবার মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করলো, মহামান্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো। এই যে 3টা জায়গায় উনি গেল, উনি কিন্তু যাচ্ছেন, এটা কি ওনার নিজের প্রয়োজনে না আমার দেশের প্রয়োজনে? কোনটা ভাই? আমরা যদি পজিটিভলি ধরে নিই উনি দেশের প্রয়োজনেই ঘুরতেছে। উনার মনের মধ্যে যদি এরকম একটা চিন্তা আসে, আরে এই জুলাই গণ অভ্যুত্থানের এদের একটা স্বীকৃতির জন্য দেশে এত অশান্তি, আচ্ছা আমি প্রধান বিচারপতির সাথে আলাপ করি যে এই স্বীকৃতি দিতে কোনো অসুবিধা আছে কিনা, হ্যাঁ নির্বাচিত সরকার আসার আগেই এই স্বীকৃতিটা দেওয়া যায় কিনা, জুলাই সনদপত্রের স্বীকৃতি, এই ব্যাপারে গেছে। আবার ধরে নেই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে গেছে ওই একই ব্যাপারে আলাপ করতে, যে জুলাই সনদপত্রের একটা ঘোষণা দেওয়া যায় কিনা। কেন উনি গেছেন? ধরে নেই আমরা আমাদের প্রধান উপদেষ্টা পাঠাইছে যে আপনি আলাপ করেন, এরকম ধরে নিতে অসুবিধা কি যদি পজিটিভ ধরে নেই। আর যেটা মার্কেটে শোনা যাচ্ছে যে উনি গেছিলেন প্রধান বিচারপতির কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেটা আসবে 3 মাসের জন্য সেটার প্রধান আপনাকে হইতে হবে, আমাদের প্রধান বিচারপতির কাছে উনি এই আবদারটা করছে, এরকম শোনা যাচ্ছে। আবার ছুপ্পু সাহেবের কাছে যায় এরকম আরেকটা আবদার করছে, আবার আমাদের স্যারের কাছে আইসা ডক্টর ইউনূস স্যারের কাছে আইসা এরকম কিছু আবদার করছে। অনেকে বলা বলি করতেছে আসলে উনি একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে, আবার অনেকে বলতেছে যে উনি চাচ্ছে আর্মির ভিতরে যারা অন্যায় করছে, দোষ করছে, ওইটা ক্যান্টনমেন্টের ভিতরেই বিচার করতে, অর্থাৎ আর্মিদের কোর্টেই আর্মির বিচার করতে চাচ্ছেন উনি। এই ব্যাপারে দৌড়াদৌড়ি করতেছে, কারণ আর্মির ভিতরে এগুলো যদি বাইরে আসে আর্মির বদনাম হইতে পারে, সুনাম ক্ষুণ্ণ হইতে পারে। এইটাও যদি ধৈরা নেই, এইটাও একটা পজিটিভ দিক। কিন্তু এমন কিছু কি আমরা ভাবতেছি কেউ যে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বা আমাদের দেশের বর্তমান এই সরকারের বিরুদ্ধে, মানে ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে উনি কোনো ষড়যন্ত্র করতেছে? না ভাই, আমি এরকম কিছু ভাবতে চাই না। উনি তার লুকায়া যায় নাই, তাই না? নিশ্চয়ই কোনো প্রয়োজনে গেছে এবং ধৈরা নিতে পারি পজিটিভ কিছু, নেগেটিভ কিছু এই মুহূর্তে ধরতে চাই না। অনেকে হয়তো প্রশ্ন করবেন আইন কানুনের যে দূর অবস্থা, অপারেশন ডেভিল হান্ট, অনেক অপারেশন তো হইলো, কই কোনো কিছু তো উন্নতি হইলো না, এই কথাটা অনেকে প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই, শুধু এইটুকু বুঝতে পারি ভাই অতি বল প্রয়োগ করতে গেলে বুঝছেন অনেক বড় ঘটনা ঘটা যায়, যেটা নূর সাহেবের এখানে ঘটছে অতি বল প্রয়োগ করার কারণে। আর অতি বল প্রয়োগটা কি কারো প্রবঞ্চনায় করলো নাকি হুজুকে হয়েছে, এটা এখন তদন্তের বাইরে আসবে। তদন্ত যাই হোক, তদন্ত কি হয় আমাদের জানা আছে ভাই। আজ পর্যন্ত আমি যত তদন্তের কথা শুনছি পরে সেগুলো মানুষ ভুলা যায়, যেমন ভাবে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থানটাকে ভুলা যাইতেছি, অনেকে ভুলা গেছি, অনেকে অনেক রকম কথা বলতেছি, অনেক রকম দরদ দেখাইতেছি অনেকের জন্য, না 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 এটা করা ঠিক হবে না, এটা ব্যান করা অন্যায় হবে, ওদেরকে নিষিদ্ধ করলে ভুল হবে, এটা ভুল রাজনীতি। কিন্তু ওনারা যে নিষিদ্ধ করছিল তখন 5ই আগস্টের আগে 3 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল না, আর শিবির তো আগেই নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ খেলা এই দেশে আগেই হয়েছে। আওয়ামী লীগ নিজেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বাকশালের মাধ্যমে, বঙ্গবন্ধু তো নিজেই ঘোষণা দিছে আজ থেকে আওয়ামী লীগ বন্ধ, বাকশাল জীবিত, বাকশাল সামনে চলে আসছে। আর বাকশাল মানে কি জানেন? ওই যে যেটা 16 বছর দেখছেন ওইটাই। এই 16 বছর যেভাবে চলছে আওয়ামী লীগের নাম দিয়া, ওইটা কিন্তু আওয়ামী লীগ ছিল না, অরিজিনাল বাকশাল ছিল। বাকশাল না থাকলে এই অবনতি হয়, এই পরিণতি হয়। স্বাধীনতার পক্ষের এই যে দলটা, এই দলটা কিন্তু ভাই এই প্রথম পরাজয় না, কিন্তু 75 তো পরাজয় হয়েছে, ভয়াবহ পরাজয়। এবার একটু অন্যরকম পরাজয়, মানে উনি পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার সুযোগটা পাইছে। কার কারণে পাইছে? ওয়াকার সাহেবের কারণে পাইছে। এবং ওই যে 600 উপরের লোক পালায়া ছিল, ওই দোষটাও কিন্তু আমরা ওয়াকার সাহেবের উপরই দেই না ভাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 600 লোকের এরকম 600 বন্ধু বান্ধব আর্মিতে ছিল, সবাই মিলাই এই কাজটা করছে। আর ওই টাইমের ওই সিচুয়েশনে যদি সবগুলারে ভাই অ্যারেস্ট করে ফেলাইতো, হ্যাঁ হাসিনা সুলতান যদি অ্যারেস্ট হয়ে যেত, তাহলে কিন্তু ভাই বিপ্লবটা 100% সফল হইত।